আমাদের আজকের ঘটনাটা একটা ভৌতিক অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা। আমাদের অনেক দর্শক, ইভেন অনেক মানুষ আছেন যারা এই ধরনের ভৌতিক যেই ঘটনাগুলো রয়েছে অ্যাম্বুলেন্স রিলেটেড শুনতে বেশ পছন্দ করেন। তাই তাদের জন্যই আজকে আমাদের এই ঘটনাটা নিয়ে আসা। তাই চলুন আর দেরি না করে চলে যাচ্ছে আজকে আমাদের যে ইমেল স্টোরিটা রয়েছে সেই ঘটনাটিতে। যিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনার চ্যানেলের আমি একজন নিয়মিত শ্রোতা। খুব ভালো লাগে আপনার ঘটনাগুলো এবং নতুন ইউটিউব চ্যানেলটির জন্য রয়েছে আপনার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। এই ঘটনাটা আমি নিজে বানাইনি, একজনের কাছ থেকে শুনেছি, কিন্তু শোনার পর থেকেই আমার মাথায় সারাক্ষণ এই ঘটনাটা ঘুরতেই থাকে। ভাবছিলাম যে এই ঘটনাটা কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করব এবং শেয়ারও করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম থেকেই কোনো রিপ্লাই আসেনি। তাই পরে আমি ভাবলাম যে আপনার চ্যানেলটি যেহেতু নতুন এবং যারা এই ঘটনা পাঠায় আপনি তাদের ঘটনাগুলোই শেয়ার করেন, তাই আপনার কাছে এই ঘটনাটা পাঠিয়ে দিলাম। লোকটার আসল নামটা আমি আসলে বলতে চাচ্ছি না, ধরুন একটা ছদ্মনাম ব্যবহার করি, রাশেদ। তো রাশেদ ভাই প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলের এক জেলায় অ্যাম্বুলেন্স চালাতেন। রাত হলেই তার যেই কাজগুলো সেই কাজের চাপ প্রচুর পরিমাণে বেড়ে যেত। কখনো কখনো রাতে 2 থেকে 3টা এমার্জেন্সি কেস আসতো তার সামনে। কখনো বা আহত মানুষ, আবার কখনো মৃতদেহ। সাথে থাকতো তার হেল্পার, যার নাম সোহেল, অবশ্যই ছদ্মনাম। শুরুতে সবকিছু স্বাভাবিকই চলছিল, তারা প্রতিদিন কাজ করত, ইনকাম করত এবং জীবন খুব ভালোভাবেই তাদের চলছিল। রাশেদ ভাই যিনি ছিলেন তিনি বেশ সাহসী ছিলেন। তার এই দীর্ঘ অ্যাম্বুলেন্স চালানোর যাত্রায় ছোটখাটো এরকম ঘটনা ছাড়া তেমন আহামরি কিছুই ঘটেনি, এবং তার সাথে যে সোহেল ছিল, অর্থাৎ ওনার হেল্পার, সেও বেশ কিছুদিন এরকম রাশেদ ভাইয়ের কাছ থেকে অনেক ঘটনা শুনতে চেয়েছেন, কিন্তু ঘটনা যখন ঘটেইনি তখন শুনবেই বা কি করে। কিন্তু ধীরে ধীরে কিছু ঘটনা তাদের জীবনে যখন ঢুকতে শুরু করলো, যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা নেই, সেগুলো তাদের জীবনে অনেক বাজে প্রভাব ফেলতে শুরু করলো। তো এরকম একটা ঘটনা ঘটে শীতের এক রাতে, ডিসেম্বরের শেষ দিকে প্রায়। রাত তখন 2টার মতো। হঠাৎ তাদের কাছে একটা কল আসে, এবং এই কলটা আসে দূরবর্তী একটা বনের পাশ থেকে। বলা হয় এক লোক নাকি বন্যপ্রাণীর আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছে। লোকেশনটা ছিল একটা নির্জন জায়গা। লোকালদের ভাষায় শালবন ঘাট বলা হয়ে থাকে ওই এলাকাটাকে। জায়গাটা এমনিতেই ভয়ঙ্কর হিসাবে পরিচিত, তার মধ্যে আবার রাতে 2টারও বেশি সময় একটু তো রিস্ক হয়েই যায়। কিন্তু এখন কিছু করার নেই, এটাই যেহেতু প্রফেশন, তাই যে কোনো পরিস্থিতিতে নিজের দায়িত্বটাও পালন করাই লাগে। তো এরকম রাশেদ ভাই আর সোহেল ভাই দুইজন মিলে দ্রুত সেই লোকেশনে রওনা হন। বনের কাছাকাছি পৌঁছানোর পর তারা দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে তাদের জন্য রাস্তার পাশে, পরনে লাল শার্ট এবং কালো প্যান্ট। অন্ধকারের মাঝেও তাকে কেন যেন খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে মানুষটা কোনো একটা নিয়ন এফেক্ট দ্বারা তৈরি। একটা ঝলঝল আলো আসছিল সেই মানুষটার শরীর থেকে। যাই হোক, তারা এত কিছুর দিকে খেয়াল না করে লোকটার ইশারা যেখানে করছিলেন দাঁড়িয়ে, সেই দিকে তারা যান। ভেতরের দিক যেতেই রাশেদ ভাবে হয়তো এই লোকটাই আহত, কিন্তু অবাক করা ব্যাপার হলো লোকটা খুবই স্বাভাবিকভাবে হাঁটছে। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে তাকে অনুসরণ করে এবং কিছু দূর যাওয়ার পর হঠাৎ তারা নোটিস করে যে সেই লোকটা অদৃশ্য হয়ে গিয়েছে।
মানে একদমই নেই। তো সোহেল ভাই যিনি ছিলেন রাশেদ ভাইয়ের হেল্পার, তিনি একটু ভয় পান এবং বলেন যে ভাই, আহ, লোকটা কই গেল হঠাৎ করে। তখন রাশেদ কিছু বলার আগেই সামনে আবারও সেই লোকটাকে দেখতে পায়, আগের মতোই দাঁড়িয়ে আছে, একই পোশাকে। এভাবে কয়েকবার হয় এবং লোকটা সামনে আসে, আবার অদৃশ্য হয়ে যায়, সামনে আসে, আবার অদৃশ্য হয়ে যায়, আবার অন্য জায়গায় দেখা দেয়। তখনও তারা আসলে বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে এবং কি অনুসরণই বা তারা করছে। প্রায় 10 মিনিট এভাবে চলার পর লোকটা হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে আর নড়াচড়া করছে না। ওরা কাছে গিয়ে দেখে যে মাটিতে পড়ে আছে একটা ছিন্ন ভিন্ন দেহ, হাত পা আলাদা, শরীরের ভেতরের অংশ বের হয়ে আছে এবং স্পষ্ট বোঝাই যাচ্ছে যে কোনো একটা হিংস্র বন্য প্রাণী তাকে ছিঁড়ে বিড়ে আক্রমণ করে খেয়েছে। দেহটা অন্তত 3 থেকে 4 ঘন্টা আগেই মারা গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। কারণ যারা এই ধরনের অ্যাম্বুলেন্স চালায় তারাও কিন্তু বিভিন্ন বডি দেখলে বুঝতে পারে যে আসলে কি হয়েছে বা কি কন্ডিশন আসলে বডিটার। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অন্য জায়গায় মৃতদেহটার কানের পাশে একটা মোবাইল ফোন পড়া ছিল। মনে হচ্ছিল যে সে কারোর সাথে যেন কথা বলছিল। রাশেদ আর সোহেল ভাই দুজনই নেমে যায় এবং তারা যাকে অনুসরণ করছিল সে দেখতে একদমই সেই মৃত মানুষটার মতোই, একই লাল শার্ট এবং একই কালো প্যান্ট, একই মুখ। মানে যে লোকটা তাদের পথ দেখাচ্ছিল সে তখন অনেক আগেই মারা গিয়েছিল। সেদিনের পর থেকে রাশেদ নাকি আর কখনো রাতে শিফটে কাজ করতে রাজি হয়নি এবং কিছুদিন পর পুরো চাকরিটাই ছেড়ে দেয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে চাকরি তো ছেড়ে দিয়েছে রাশেদ ভাই, কিন্তু সেই বডিটার সাথে কি হয়েছিল? তো সেই বডিটার সাথে যেটা হয়, তারা যখন বডিটা ডিসকভার করে তারা তখন বুঝতে পারে যে এরকম নির্জন জায়গায় তারা এসেছে, এখন যদি তারা বডিটা উঠিয়ে নিয়ে না যায়, হতে পারে তারা কোনো একটা ক্রাইম কেসেও ফেসে যেতে পারে। তাই তারা নিজেদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে হসপিটালে নিয়ে যায় লাশটাকে। যাওয়ার পরে সেখানে বলে যে এরকম রাত্রেবেলা হঠাৎ করে একটা ফোন আসে এবং আমরা লোকেশনে যাই, যাওয়ার পরে এই বডিটা আমরা দেখতে পাই। আপনারা তদন্ত করেন কি হয়েছে, লাশটাকে আপনারা আইডেন্টিফাই করেন যে ওনার কোনো পরিবার বা ওনার পরিচিত কোনো মানুষজনদের সাথে যোগাযোগ করা যায় কিনা, আর না গেলে তো বেওয়ারিশ হিসেবে গণ্য হবে। তো সেখানে হসপিটালে বুঝিয়ে দিয়ে আসার পর থেকে তারা দুজনেই, ইভেন সোহেলের জন্য লাইফে তার অ্যাম্বুলেন্স ক্যারিয়ারের মানে অ্যাম্বুলেন্সের যে তার প্রফেশনটা রয়েছে এটার মধ্যে তার ঘটে যাওয়া তার লাইফের প্রথম বলতে পারেন একটা ভয়ঙ্কর ঘটনা। তো এরপর থেকে দুজনই খুব মেন্টালি ডিস্টার্বড হয়ে যায় এবং রাশেদ ভাইয়ের ভাষ্যমতে তিনি হচ্ছে একা থাকতেন, ওনার পরিবারের সাথে থাকতেন না এবং উনি একা বাসাতে প্রায় বিভিন্ন রকম প্রবলেম ফেস করতেন। ওনার কাছে আসলে মনে হতো যে এগুলো তার সম্পূর্ণ মনের ভুল, আবার অনেক সময় মনে হতো যে এগুলাই সত্যি এবং তিনি দুইটার মাঝে ডিসাইড করতে পারছিলেন না যে উনি আসলে কি দেখছেন। যেমন কখনো বা ওনার কাছে মনে হতো যে ওনার সামনে বা পাশে কিছু একটা বসে আছে, কিন্তু এটার মানে অস্তিত্বটা ফিল হচ্ছে, কিন্তু তিনি খালি চোখে সেই জিনিসটা দেখতে পাচ্ছেন না। আবার কখনো মনে হতো যে ওনার ওয়াশরুমেই বা কেউ আছে, বা ওনার রান্নাঘরে তাকের উপরে যেই থালা বাটিগুলো রাখা হতো সেখান থেকেও মাঝে মধ্যে মনে আসতো যে কিছু একটা মুভমেন্টের আওয়াজ আসছে। এবং এইসব কারণে উনি বেশ খারাপভাবে মেন্টালি ডিস্টার্বড হন এবং কিছু করার নেই, ওনার যেহেতু প্রফেশন এটা, উনি রাতের শিফটটা আলটিমেটলি বাদই দিয়ে দেন।